এখনকার যে অর্থনৈতিক অবস্থা তাতে টাকা পয়সা বাঁচানো আর বাড়ানো দুটোই কিন্তু বেশ কঠিন হয়ে পড়েছে। তো কি করা যায়? চলুন এই ব্যাপারটাই আজ একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি। আচ্ছা, একটা জিনিস ভাবুন তো। ধরুন আপনার ব্যাংকে ১০ লাখ টাকা আছে। এখন যদি কোনো কারণে ব্যাংকটা হঠাৎ বন্ধ হয়ে যায়, তাহলে আপনি কত টাকা ফেরত পাবেন জানেন? বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী মাত্র ২ লাখ টাকা। হ্যাঁ, অবিশ্বাস্য শোনালেও এটাই কিন্তু সত্যি। এই যে বলা হলো ব্যাংকের টাকা মরুভূমির মরীচিকার মতো, কথাটা কিন্তু একদম সত্যি। মানে সমস্যাটা ঠিক এখানেই। আমরা ভাবি ব্যাংকের টাকা খুব নিরাপদ, খুব লাভজনক, কিন্তু আসলে ব্যাপারটা মোটেও তেমন না। দেখুন, শুধু যে ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার ভয় তাই কিন্তু না, এর বাইরেও একটা অদৃশ্য শত্রু আছে। নাম তার ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি। এটা অনেকটা একটা নীরব চোরের মতো, যে কিনা প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদের জমানো টাকার মূল্য একটু একটু করে কমিয়ে দিচ্ছে, আর আমরা টেরও পাচ্ছি না। এই স্লাইডটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। ভাবুন তো একবার, ২০০০ সালে ২০০০ টাকার যে দাম ছিল, আজ কি সেই একই দাম আছে? তখন এই টাকা দিয়ে যতটা জিনিস কেনা যেত, এখন কি তা সম্ভব? একদমই না। সময়ের সাথে সাথে টাকার কেনার ক্ষমতা এভাবেই কমে যায়। ওকে, তাহলে সমস্যাটা তো বোঝা গেল, কিন্তু সমাধান কি? টাকা তাহলে রাখবোটা কোথায়? চলুন এবার সেদিকেই যাওয়া যাক। আমরা এখন ৪টি খুব শক্তিশালী অ্যাসেট বা সম্পদ নিয়ে কথা বলবো। তো আমাদের তালিকার প্রথম অ্যাসেট হচ্ছে সোনা বা গোল্ড। বিখ্যাত ইনভেস্টর রবার্ট কিওসাকি সোনাকে বলেন গডস মানি, মানে ঈশ্বরের মুদ্রা। কেন বলেন জানেন? কারণ এটা এমন একটা সম্পদ যার উপর কোনো দেশের সরকার বা মানুষের কোনো হাত নেই। দেখুন, আসল খেলাটা শুরু হয় ১৯৭১ সালে। আমেরিকা তখন হঠাৎ করে ডলারকে সোনার সাপোর্ট থেকে আলাদা করে ফেলে। আর ঠিক তখন থেকে বিভিন্ন দেশ কাগজে টাকার উপর থেকে ভরসা হারাতে শুরু করে। আর এর ফল কি হয়েছিল? মাত্র ১০ বছরেরও কম সময়ে সোনার দাম হু হু করে বেড়ে গিয়েছিল, প্রায় ৫৫০%। ব্যাপারটা যে এখনও চলছে তার সবচেয়ে বড় প্রমাণ হল চীন। দেখুন, চীনের মতো দেশগুলো এখন পাগলের মতো সোনা কিনছে। আগে ওরা বছরে গড়ে কিনত প্রায় ৩,০০০ কেজি, আর এখন কিনছে প্রায় ৩৫,০০০ কেজি। এটা থেকে কি বোঝা যায়? বোঝা যায় যে কাগজের টাকার উপর থেকে বিশ্বাসটা আস্তে আস্তে উঠে যাচ্ছে। সোনাকে গডজিলার সাথে তুলনা করা হয়। ইন্টারেস্টিং, তাই না? ব্যাপারটা হলো, যখন সবকিছু ঠিকঠাক থাকে তখন গডজিলা ঘুমিয়ে থাকে, মানে সোনার দাম স্থিতিশীল থাকে। কিন্তু যেই না পৃথিবীতে কোনো যুদ্ধ, মহামারী বা অর্থনৈতিক সংকট শুরু হয়, অমনি এই গডজিলা জেগে ওঠে, মানে সোনার দাম বাড়তে শুরু করে। এটা হলো বিপদের সময়ের সবচেয়ে বড় আশ্রয়। আচ্ছা, সোনার কথা তো হলো, এবার চলুন আমাদের দ্বিতীয় অ্যাসেটের দিকে যাই, আর সেটা হলো জমি। একটা কথা প্রচলিত আছে, পৃথিবীর যত বড় বড় ধনী পরিবার আছে তাদের সম্পদের মূল ভিত্তিটাই কিন্তু এই জমি। বিষয়টাকে একদম সহজ করে ভাবা যাক। ধরুন বাংলাদেশের কথা। ১৯৫০ সালে এখানে লোক ছিল মাত্র ৪ কোটি, আর এখন প্রায় ১৮ কোটিরও বেশি। মানুষ বেড়েছে, কিন্তু জমি তো ১ ইঞ্চিও বাড়েনি। অর্থনীতিতে এটাকে বলে ডিমান্ড সাফোকেশন, মানে চাহিদা বেড়েই চলেছে কিন্তু যোগান একদম ফিক্সড। এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। নতুন জমি কিন্তু আর ১ ইঞ্চিও তৈরি হচ্ছে না, তাই এটার দাম যে সময়ের সাথে সাথে বাড়বে, এটাই তো স্বাভাবিক, তাই না? আমরা একটু আগে সোনাকে গডজিলার সাথে তুলনা করেছিলাম, যা শুধু বিপদের সময় জেগে ওঠে। তাহলে জমি কি? জমি হলো সেই পাহাড় যার ওপর গডজিলার নিজেও বিশ্রাম নেয়, মানে যে কোনো পরিস্থিতিতেই জমি স্থির থাকে। এটা শুধু একটা অ্যাসেট না, এটা একটা লেগেসি, যা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে চলে যায়। ওকে, সোনা আর জমির পর এবার আসা যাক আমাদের তৃতীয় অ্যাসেটে, আর সেটা হলো ব্যবসা। আপনি পৃথিবীর যে কোনো ধনী ব্যক্তির দিকেই তাকান না কেন, একটা জিনিস কমন পাবেনই, সেটা হলো তারা সবাই ব্যবসায়ী। শুধু একবার ভাবুন, ইলন মাস্ক ১৮ বছর বয়স হওয়ার পর থেকে প্রতিদিন গড়ে ৭২৩ কোটি টাকা আয় করেছেন। হ্যাঁ, প্রতিদিন। এটা প্রায় অবিশ্বাস্য একটা সংখ্যা, তাই না? এটাই হলো একটা সফল ব্যবসার আসল পাওয়ার। এখন মনে হতে পারে ব্যবসা করতে তো অনেক টাকা লাগে, কিন্তু মজার ব্যাপার হলো
পৃথিবীর বড় বড় সব উদ্যোক্তারাই কিন্তু খুব ছোট থেকে শুরু করেছিলেন। আকিজউদ্দিন বাড়ি বাড়ি চানাচুর বিক্রি করতেন। ধীরুভাই আম্বানি বা ওয়ারেন বাফেট সবার শুরুটাই ছিল খুব সাধারণ। আসল কথা হলো শুরু করা। আচ্ছা, আমরা সোনা, জমি আর ব্যবসার কথা বললাম, কিন্তু এই সব কিছুর উপরে সবচেয়ে শক্তিশালী একটা অ্যাসেট আছে, আর সেটা হলো জ্ঞান বা নলেজ। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন প্রায় 350 বছর আগে বলে গিয়েছিলেন যে জ্ঞানের পেছনে বিনিয়োগ করলে সবচেয়ে বেশি রিটার্ন পাওয়া যায়। কথাটা আজও 100% সত্যি। ওয়ারেন বাফেট, বিল গেটস, ইলন মাস্ক এরা সবাই প্রতিদিন ঘন্টার পর ঘন্টা বই পড়েন, কারণ তারা জানেন সবচেয়ে লাভজনক বিনিয়োগ হল নিজের মস্তিষ্কের পেছনে করা। অ্যান্ড্রু ক্যার্নেগির একটা বিখ্যাত উক্তি আছে, আমার সব টাকা, সব কারখানা নিয়ে নাও, কিন্তু আমার জ্ঞানটা রেখে দাও, আমি কয়েক বছরের মধ্যে সবকিছু আবার তৈরি করে নেব। এই কথাটা থেকেই বোঝা যায় জ্ঞান এমন একটা জিনিস যা দিয়ে আপনি বারবার শূন্য থেকে শুরু করতে পারেন। দেখুন, সোনা চুরি হয়ে যেতে পারে, জমি দখল হয়ে যেতে পারে, ব্যবসা ফেল করতে পারে, কিন্তু আপনার মাথার ভেতরে যা আছে সেটা কেউ কেড়ে নিতে পারবে না। এর সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে জাপান। দ্বিতীয় বিশ্বযুদ্ধে অ্যাটম বোমায় তাদের সব শহর ধ্বংস হয়ে গিয়েছিল, কিন্তু তাদের জ্ঞানকে কেউ ধ্বংস করতে পারেনি, আর সেই জ্ঞানের জোরেই তারা আবার ঘুরে দাঁড়িয়েছে। তাহলে শেষ কথা কি দাঁড়ালো? আপনার আসল সম্পদ কোনটা? এমন কোনো সম্পদ কি আছে যা কেউ কোনোদিন আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবে না? এই প্রশ্নটার উত্তরটা একবার ভেবে দেখুন।